আমি হীরক, আর আপনারা দেখছেন প্যারালাল ঝলক। ডিজিটাল মিডিয়ায় এই প্রথম বাংলায় খেলার খবরের বুলেটিন। মোহনবাগান ইস্টবেঙ্গলের হারির খবর থেকে আন্তর্জাতিক ফুটবল, বিশ্ব ফুটবল থেকে লোকাল ফুটবলের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। বুধবার সকালে শহরে পা রাখছেন ইস্টবেঙ্গলের নতুন ড্যানিশ স্ট্রাইকার অ্যান্টন সোজবার্গ। ভিসা পেয়ে গিয়েছেন। বুধবার সকাল 7টাতেই শহরে পৌঁছচ্ছেন লাল হলুদ শিবিরের এই নতুন বিদেশি। ইউসুফের পাশে তিনি যোগ দিলে যে ইস্টবেঙ্গলের আক্রমণ এবার অনেকটাই শক্তিশালী হবে তা বলার অপেক্ষা রাখে না। বুধবার শহরে এলেও অবশ্য সেই দিনই লাল হলুদ জার্সিতে দেখা যাবে না অ্যান্টনকে। বৃহস্পতিবার ইস্টবেঙ্গলের জার্সিতে প্রস্তুতিতে নেমে পড়বেন ডেনমার্কের এই তরুণ ফুটবলার। ফেব্রুয়ারি শেষে ইস্টবেঙ্গল শিবিরে যোগ দিতে চলেছেন কেভিন সিভিলে। চোট সারাতে স্পেনে ফিরে গিয়েছিলেন লাল হলুদের এই তারকা ফুটবলার। সেই থেকে শুরু হয়েছিল জোর জল্পনা, এবারের আইএসএলে তাকে পাওয়া যাবে তো। যদিও সেই সময় শোনা গিয়েছিল যে আপাতত 3 সপ্তাহের জন্য ছিটকে গিয়েছেন তিনি। তবুও লাল হলুদ জনতার কিন্তু সংশয় শেষ হচ্ছিল না। অবশেষে 24 কিংবা 25শে ফেব্রুয়ারি শহরে ফিরছেন কেভিন সিভিলে। এরপরই তাকে মেডিকেল দল পরীক্ষা নিরীক্ষা করে সবুজ সংকেত দিলে মার্চ মাস থেকেই মাঠে নামতে চলেছেন কেভিন। একই সঙ্গে চোট সারিয়ে মার্চ মাসের দ্বিতীয় ম্যাচ থেকেই ফিরছেন নাওরেম মহেশও। এখনও নাকি অনেকটাই সুস্থতার পথে তিনি। সেই সঙ্গে দিল্লির বিরুদ্ধে নামার আগে ইস্টবেঙ্গল রক্ষণ নিয়েও বেশ স্বস্তিতে। মোহাম্মদ রাকিব সুস্থ, আগামী ম্যাচেই খেলবেন তিনি। ইউসুফ ইজ্জেজারির খেলা দেখে উচ্ছ্বসিত ইস্ট বেঙ্গলের প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন। খেলা ছাড়ার পর মাঠে গিয়ে প্রথম ইস্ট বেঙ্গলের ম্যাচ দেখলেন মেহতাব। মরক্কন বংশোদ্ভূত স্প্যানিশ স্ট্রাইকারের খেলা দেখে ওর মনে হয়েছে ইউসুফ যথেষ্ট ফিট, কৌশলগত দিক দিয়েও বেশ ভালো। ইউসুফকে দেখলাম আমি নিজের মাঠে দাঁড়িয়ে, মানে মাঠে বসে, বাইরের বসে। কালকে ফার্স্ট খেলা দেখতে গেছিলাম ইস্টবেঙ্গলের আমি। মানে যখন থেকে আমি খেলা ছেড়েছি, ফার্স্ট খেলা আমি তোমার দেখলাম। মানে এতদিন যা স্ট্রাইকার এসছে ইস্টবেঙ্গলে, একদম বাস্তব বলছি, খুব ফিট, টেকনিক্যালি খুব সাউন্ড, টিম ম্যান, এবং গোলের কাছে এত দ্রুত পৌঁছে যায়। সেকেন্ড গোলটা যেটা করেছে, তুমি ভাবতে পারবে না। আমি খেলা দেখছিলাম, মাঝ মাঠে ছিল, কখন ঠিক কোন জায়গায় রান করতে হবে, কোন জায়গায় বল পাবে, একদম পারফেক্ট স্ট্রাইকার একটা নিয়ে এসছে, নাম্বার 9। আর এইটা নাকি একটা স্ট্রাইকার শুধু বক্সের ভিতর ঘুরে বেড়াবে। যখন টিমকে দরকার আছে তখন ডিফেন্স করছে, আর যখন যখন অ্যাটাকিং এ যাচ্ছে তখন ওকে ঠিক গোলের আশেপাশে পাওয়া যাচ্ছে। আর টেকনিক্যালি খুবই সাউন্ড, আর খুব ফিট প্লেয়ারটা। যখন আমি ওর ভিডিও দেখেছিলাম, তোমাকেই বলেছিলাম আমি যে এই প্লেয়ারটা টেকনিক্যালি খুবই সাউন্ড, খুব ভালো প্লেয়ার। ঠিক আছে, প্রপার স্ট্রাইকার, কিন্তু প্রপার স্ট্রাইকারের ছাড়াও ওর মধ্যে প্রচুর তোমার একটা একটা দিক আছে। সে দিকটা হচ্ছে ডিফেন্সিভ করার কোয়ালিটিটাও আছে। শুধু স্ট্রাইকার গোল করবে তা নয়, টিমকে যখন বিপদে পড়ছে, যখন বেশি অ্যাটাক হচ্ছে এগেনস্ট টিমে, তখন দেখছি সে একটা শেপে এসে দাঁড়িয়ে যাচ্ছে, বা বল কাড়ার চেষ্টা করছে, বা 2-3টে টার্ন করেছে ডিফেন্সের সাথে। মানে এতে বোঝা যাচ্ছে একটা বড় লেভেল খেলা প্লেয়ার। তাহলে কি ইউসুফকে নিয়ে এবার ভালো কিছুর প্রত্যাশা করতেই পারেন ইস্ট বেঙ্গল সমর্থকরা? প্রশ্নের উত্তরে মেহতাব বলেন, আলবাত ও এবারে ইস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়ন করতে পারে। 100% আশা করতেই পারে এ চ্যাম্পিয়নশিপ এনে দিতে পারে। কেন, কালকে যেমন খেলা দেখেছি আমি, সেই পরীক্ষা বলছি আমি, সেইটা বিচার করে বলছি। কেন, নিজে আমি মাঠে ছিলাম, দেখেছি আমি খেলা, যে তার গেম সেন্স, রিড করা, ঠিক আছে, কখন বল ছাড়বো, সেলফিশ না, সবচেয়ে বড় হচ্ছে বক্সের কাছে গিয়ে নিজে বল একটা মারতে পারতো ফার্স্ট হাফে, সেটা মিগুয়েলকে বলটা রিলিজ করে দিল, আরো ইজি করে দিল। তো যেটা মিগুয়েল ইনস্টেপে বলটা মেরেছিল, ফার পোস্ট থেকে মানে একটু লেগে গেছে বলটা। তো এটাই বোঝা যায় কি কতটা ওর ফুটবল সেন্স আছে। তো আমি এটুকু বলবো, যারা আশা রাখছে তার উপরে,
ইউসুফের উপরে, আই থিঙ্ক সেটাও আমার ফুলফিল করবে। বুধবার দিন সকালে ইস্টবেঙ্গলে আসছেন ডেনমার্কের স্ট্রাইকার অ্যান্টন সোসবার্গ। এতে কি ইস্টবেঙ্গলের স্ট্রাইকার লাইন আরও ক্ষুরোদার হবে? মেহতাব বলেন, সেটা সময় বলবে, তবে ইউসুফকে আরও ভালো খেলতে সাহায্য করবে। আশা করা যায়। দেখো, আমার আমার বক্তব্য হচ্ছে, ওকে আনলে তাহলে যে কোনো একজনকে তোমাকে ড্রপ করতে হবে, তাহলে অথবা মিগুয়েল অথবা ক্রেসপো, সল ক্রেসপোকে ড্রপ করতে হবে। আমার মনে হয় না এই দলে মিগুয়েল হচ্ছে একটা ডিফারেন্স প্লেয়ার, আর্টিস্টিক প্লেয়ার, ঠিক আছে? যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে বল ধরতে পারে, আর যেই সব বলগুলো রিলিজ করে, ঠিক আছে, টাইমিং অফ পাস, কোন সময় বল ছাড়তে হবে, কোন সময় হোল্ড করতে হবে, এই টিমে ওর থেকে ভালো কেউ জানে না। তো এটা একটা, হ্যাঁ, যে ইউসুফের আরো খিদে বাড়বে, কেন একজন পেছনে ধাওয়া করবে, ওকে আরো ভালো খেলার তোমার আহ, আরো উজ্জীবিত করতে পারবে নিজেকে, যে আমি যদি না ভালো খেলতে পারি, তাহলে আমার আর একটা স্ট্রাইকার আছে, সে আমার জায়গা নিয়ে নেবে। এটা হেলদি কম্পিটিশন হবে আর কি, আশা করি। কম্পিটিশন অফকোর্স হবে, কেন একটা টিমে এরম বেঞ্চ স্ট্রেন্থ থাকলে যে কোনো টুর্নামেন্ট জেতা যায় আশা করি। আসন্ন আইএসএলে প্রথম ম্যাচের নিরিখে মোহনবাগানের তুলনায় ইস্টবেঙ্গলের দর্শক উপস্থিতির সংখ্যা যুবভারতীতে কম। মোহনবাগানের যেখানে প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে 29,000-এরও বেশি দর্শক যুবভারতীতে গিয়েছিলেন, সেখানে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে 18,000-এর বেশি সমর্থক যুবভারতীতে হাজির ছিলেন। সরকারি রেকর্ড অনুযায়ী প্রায় 11,000-এর পার্থক্য। কিন্তু কেন? কেউ কেউ মনে করেন মোহনবাগানের খেলা ছিল সপ্তাহের শেষে আর ইস্টবেঙ্গলের সপ্তাহের প্রথম দিনে। কিন্তু প্রাক্তন ফুটবলার প্রসূন ব্যানার্জি কি মনে করেন? আমি দেখলাম কালকে বাচ্চা ছেলে মেয়েরা এসছে, খুব ভালো লাগলো। কিন্তু ইস্টবেঙ্গলে হয় না কেন? আগে তো ইস্টবেঙ্গলে ভিড় হয়ে যেত। কারণ হচ্ছে কেউ সম্মান দেয় না তাদের। টিকিট কেটেও আসলে কেউ সম্মান দেয় না। মোহনবাগানে একটা সুবিধা আছে, সম্মান দেয়, ক্লাবে এসে চা খায়, আনন্দ পায়, হই হই করে। হ্যাঁ, কিন্তু ইস্টবেঙ্গল কি করে এরকম করছে আমি জানি না। একটা লোক আছে, লোক ওদের, ও বেচারি করছে সবকিছু। ওরকম করলে হবে না। আজকাল ফুটবল আলাদা। লোক আনতে হবে, ভালো প্লেয়ার আনতে হবে। নিজের ছেলেদের মধ্যেও প্লেয়ার আছে। আমি বলছি নর্থ বেঙ্গলে কত ভালো প্লেয়ার আছে, তুই বিশ্বাস কর। আমি দেখছি এখন আমাদের হাওড়ায় খেলে বাচ্চাগুলো, যেখানে এই গ্রামে আমি যাই প্রায়, খুব ভালো খেলছে, কিন্তু দেবার কেউ নেই। না, একটু ঢুকতে দেবে না ক্লাবে। এরা প্র্যাকটিস করুক না। সবসময় কি বিদেশের লোক আসবে নাকি? আমাদের সময় ছিল? হ্যাঁ, ছিল না। একটা ব্যারাটো ইজ এ গেট গুড প্লেয়ার। ব্যারাটো কি খেলা খেলেছে, দারুণ। আর আমাদের মতনই খেলেছে। সেই জন্য মোহনবাগানকে বড় করতে হবে বলে তা না, ফুটবলকে বড় করতে হবে। তুই বিশ্বাস কর, আমি মন দিয়ে বলছি তোকে, ফুটবলকে আমি কিন্তু যতদিন বেঁচে আছি অনেক কিছু করতে চাইছি, আমি করবো। তুই দেখবি, আমার পাশে থাকবি, ডাকবো তোকে। আমি একদম তোকে বলছি, আমরা নিজেরা টাকা খরচ করে দেখি। মোহনবাগান ইস্টবেঙ্গল বলে কথা না, বাঙালির হলো ফুটবল। সবাই গল্প করতো মাছ আর ফুটবল, এটা কি হতো। তা সেই জায়গায় কত লোক পালিয়ে গেছে, কেন জায়গাটা দূর তো। বুঝতে পারছিস না? কলকাতাতে চাকরি করেই চলে আসতো, এখন তো এখানে আসতে হয় স্টেডিয়ামে। সেটাও খারাপ। উচিত ছিল বড় ম্যাচ ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচটা করবো ওখানে, কিন্তু এই মাঠটা তো মানে জ্বালিয়ে দিয়েছিল। সুন্দর ছিল, পড়ে আছে। তুই ভাবতে পারবি না, একদিন খেটিয়াক কর তুই, আমি যাব যখন, তুই থাকবি ওখানে, দেখি মাঠটাই পড়ে আছে, কিচ্ছু নেই। আর সেই মাঠটা আমরা খেলে, হ্যাঁ 40 বছর খেলেছি আমি আর গৌতম। হ্যাঁ, সেই জায়গায় মন খারাপ হয়ে যায়। আরে মাঠটা তো আমার বাবা, ওখান থেকেই তো খেতে পাই আমরা, খেলতে পেরেছি, হাত পালি তো ওখান থেকেই দেওয়া হয়েছে।
এআইএফএফ আয়োজিত জুনিয়র লিগে মঙ্গলবার ভবানীপুর অনূর্ধ্ব 16 দলকে 2-1 গোলে হারিয়েছে মোহনবাগান অনূর্ধ্ব 16 দল। মোহনবাগানের হয়ে 2টি গোল করেছেন রাজদীপ পাল এবং ভবানীপুরের হয়ে 1টি গোল মহসিনের। ম্যাচের শেষ 26 মিনিটে 2টি রেড কার্ডের জন্য মোহনবাগান দল 9 জন খেললেও তার সুযোগ নিতে পারেনি ভবানীপুর ক্লাব। এই জয়ের পর লিগ টেবিলের শীর্ষে এখন মোহনবাগান 5 ম্যাচে 11 পয়েন্ট। মঙ্গলবার লা লিগার ম্যাচে মন্টেলিভি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল জিরোনা এবং বার্সেলোনা। নিজেদের ঘরের মাঠে বার্সেলোনাকে 2-1 গোলে হারালো জিরোনা। সেকেন্ড হাফের শুরুতে কুবরাসি গোলে বার্সেলোনা এগিয়ে গেলেও তার ঠিক পরেই জিরোনার হয়ে লেমার সমতা ফেরান। শেষ মুহূর্তে বেলট্রানের করা গোলে ম্যাচ জিতে যায় জিরোনা। এই হারের পর লিগ টেবিলে 2 নম্বরে নেমে আসে বার্সেলোনা। বিশ্ব ক্রিকেটে ভারত কোথায় কোথায় সাফল্য পাচ্ছে, কি কি খবর আছে, সেই সব খবরের সঙ্গে ঘরোয়া ক্রিকেটের লেটেস্ট আপডেটের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। রঞ্জি সেমিফাইনালে জম্মু কাশ্মীরের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে 8 উইকেট মোহাম্মদ শামির। এখনও পর্যন্ত 7 ম্যাচে 36 উইকেট তার ঝুলিতে। বিজয় হাজারে বা সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে নজর কেড়েছিলেন আগেই। ঘরোয়া ক্রিকেটে এবার ফের দাপট দেখালেন শামি। রঞ্জি ট্রফিতে জম্মু কাশ্মীরের বিরুদ্ধে প্রথম ইনিংসে নিলেন 8 উইকেট। ম্যাচের তৃতীয় দিনে 130 রানে পিছিয়ে থেকে ব্যাট হাতে নেমেছিল জম্মু। হাতে ছিল 5 উইকেট। বোলিংয়ে একাই সব উইকেট তুলে নিয়ে 302 রানে জম্মুর ইনিংস শেষ করে দিলেন শামি এবং প্রথম ইনিংসে 26 রানে লিড পেল বাংলা। এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে ছিটকে গেল অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের সঙ্গে জিতলেও পরের 2 ম্যাচে জিম্বাবুয়ে আর শ্রীলঙ্কার কাছে হারতে হয় অজিদের, যার ফলে মঙ্গলবার আয়ারল্যান্ড জিম্বাবুয়ে ম্যাচের দিকে তাকিয়েছিল মিচেল মার্শা। একমাত্র জিম্বাবুয়ে জিতলেই সুযোগ ছিল অস্ট্রেলিয়ার, কিন্তু বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে গিয়ে পয়েন্ট ভাগাভাগি হতেই এবারের মতো বিশ্বকাপ জেতার আশা শেষ। গ্রুপ পর্ব থেকেই বিদায় অস্ট্রেলিয়ার। টি-20 বিশ্বকাপের মাঝে গৌতম গম্ভীরকে কোচ হওয়ার প্রস্তাব রাজস্থান রয়্যালসের তরফে। যদিও গম্ভীরের তরফ থেকে কোনো রকম উত্তর পাওয়া গিয়েছে কিনা তা এখনো পর্যন্ত জানা যায়নি। আইপিএল এর আগামী মরশুমের আগে রাজস্থানের মালিকানা বদলেছে, ফলে দলের অধিনায়কত্ব থেকে শুরু করে কোচিং স্টাফ সবকিছুতেই বদল হয়েছে। গম্ভীরকে দলের মেন্টর বা সিইও বা পরামর্শদাতা কোনো একটি পদে দায়িত্ব দিতে চায় রাজস্থান। তবে রাজস্থান চাইলেও হয়তো গম্ভীরকে পাবে না, কারণ আপাতত ভারতীয় দলের কোচ হিসেবেই থাকতে চাইছেন গৌতম। চেন্নাই নিউজিল্যান্ড ও কানাডা ম্যাচে 110 রানে ইনিংস খেলে সাড়া ফেলে দিয়েছেন কানাডার যুবরাজ সামরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 58 বলে সেঞ্চুরি করেন এই ক্রিকেটার। ইনিংসের সঙ্গে একাধিক রেকর্ডও করেন তিনি। 19 বছর বয়সে সেঞ্চুরি করে যুবরাজ হলেন টি-20 বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির মালিক। পাশাপাশি তিনি হলেন প্রথম ক্রিকেটার যিনি অ্যাসোসিয়েট দেশ থেকে টি-20 বিশ্বকাপে সেঞ্চুরি পেলেন। ইমরান খানের জন্য পাকিস্তান সরকারকে চিঠি দিল 2 প্রাক্তন ভারতীয় অধিনায়ক কপিল দেব, সুনীল গাভাস্কর সহ অন্যান্য দেশের প্রাক্তন অধিনায়করা। সেই নিয়েই এবার শোরগোল। ইমরান খানের পাশে দাঁড়িয়েই এবার পাক সরকারকে বেশ করা চিঠি দিল বিশ্বের অন্যতম সেরা অধিনায়করা। অ্যানেল বর্ডার, ক্লাইভ লয়েডদের সঙ্গে রয়েছেন কপিল দেব, সুনীল গাভাস্করও। ইমরান খানের স্বাস্থ্যের দিকে যাতে সঠিকভাবে খেয়াল রাখা হয় সেই বার্তাই দেওয়া হলো প্রাক্তন তারকা অধিনায়কদের তরফ থেকে। ফুটবল ক্রিকেট তো হলো, আর অন্য খেলা, সেই সব খেলার খবর নিয়েও আমাদের বিশেষ সেগমেন্ট উইন প্লে। 2025-এ চুক্তি শেষ হয়ে যাওয়ার পর ফের কোচের পদের জন্য আবেদন ভারতের প্রাক্তন জুনিয়র হকি দলের প্রধান কোচ পি.আর. শ্রীজেশ। দুবারের অলিম্পিক ব্রোঞ্জ পদক প্রাপ্ত শ্রীজেশ 2024 সালে আগস্টে পুরুষদের জুনিয়র হকি দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন এবং সেই বছরেই ডিসেম্বরে এফআইএ জুনিয়র বিশ্বকাপে ভারতকে ব্রোঞ্জ পদক এনে দেওয়ার নেতৃত্ব দিয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে যাওয়ার পর কাতার ওপেনের প্রথম রাউন্ডে জয় জ্যানিক সিনারের। চেক রিপাবলিকের টমাস মাচাককে 6-1, 6-4 গেমে হারিয়েছেন সিনার। এবার দ্বিতীয় রাউন্ডে তিনি কাতার ওপেনে মুখোমুখি হবেন অ্যালেক্সি পপিরিনের বিপক্ষে। খেলার দুনিয়ার তারকারা তাদের মন্তব্য সেই নিয়েই শোরগোল পড়ে, আর সেই সব মন্তব্যের কোলাজ দিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রোইং। ইমরান খান পাকিস্তানের একজন কিংবদন্তি ক্রিকেটার। পাকিস্তানকে বিশ্ব ক্রিকেটে পরিচিত করেছেন উনি। 1992 সালে বিশ্বকাপের পাকিস্তানের জয়ের নেপথ্যে বড় ভূমিকা ছিল ওনার। তাই আমার মনে হয় আরও বেশি সম্মান ও সঠিক ব্যবহার প্রাপ্য ইমরানের। আমি ওনার দ্রুত সুস্থতা কামনা করি।
ঝলক আজ এই পর্যন্তই। খেলার দুনিয়ার লেটেস্ট আপডেটের জন্য প্রতিদিন নজর রাখুন রাত 10টায় প্যারালাল স্পোর্টসে।